1309 দুন এক্সপ্রেস ঠিক রাত 8:25 হাওড়া থেকে রওনা দিল। আর তার সাথে শুরু হলো আমার জীবনের আরও একটা নতুন অধ্যায়। পরদিন সকাল 11টায় আমরা পৌঁছালাম আমাদের গন্তব্য বারাণসী জংশন। আপকামিং যারা বারাণসী প্ল্যান করছেন, অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার। বারাণসী পৌঁছে দুপুরে লাঞ্চ করে একটুখানি রেস্ট নিয়ে রেডি হয়ে চলে গেছি আমি ঘাটে। এখন পালার নৌকা ভ্রমণের। আফটার কুম্ভ এখানে সমস্ত জিনিসের দাম প্রচুরভাবে বেড়ে গেছে। তো ঘাটে কিছুক্ষণ বসে একটা নৌকা ঠিক করে জনপ্রতি প্রায় 300 টাকা করে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বারাণসী ঘাট ভ্রমণে। আর তারপর সেই নৌকাতে বসেই আমরা বারাণসীর আরতির এক্সপিরিয়েন্স করব, এটাও ঠিক করেছিলাম। এখানে আপনাদের জন্য একটা টিপস আছে, যদি আপনারা এটা স্কিপ করে ঘাটে বসে আরতি দেখেন তবে আপনারা একটু বেশি ভালোভাবে আরতিটা দেখতে পারবেন এবং এক্সপিরিয়েন্স করতে পারবেন। আর এটা ছিল আমাদের হোটেলের সব থেকে কাছাকাছি থাকা ঘাট, অর্থাৎ কেদারঘাট। এখান থেকে আমরা নৌকা বুকিং করি এবং চলে যাব দশাশ্বমেধ ঘাটের দিকে। 5:30টারও পরে আমাদের নৌকা ছাড়লো এবং আমরা চললাম দশাশ্বমেধ ঘাটের দিকে। তবে আমাদের সাথে কথা হয়েছিল সমস্ত ঘাট ঘুরিয়ে এসে দশাশ্বমেধ ঘাটে দাঁড়াবে, তারপর আমরা আরতি দেখব এবং তারপর আমাদের আবার কেদারঘাটে ছেড়ে যাবে। তবে এটা একদমই হয়নি। ওনারা কেদারঘাট থেকে ডাইরেক্ট দশাশ্বমেধ ঘাটে নিয়ে যায়, অর্থাৎ আরতির ঘাটে। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আরতি শুরু হয় এবং আরতি হাফ চলাকালীন আবার ঘাট থেকে নৌকা পার করিয়ে নিয়ে চলে যায় মণিকর্ণিকা ঘাট অবধি। মণিকর্ণিকা ঘাট ঘোরানোর পর আমাদের আবার কেদারঘাটে নিয়ে এসে পৌঁছে দেয়। তো সম্পূর্ণ ঘাট আমাদের ভ্রমণ করায়নি। আর এই ছিল নৌকা থেকে বসে দশাশ্বমেধ ঘাটের আরতির কিছু ক্লিপস, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটাই ছিল আমাদের বারাণসী ভ্রমণের ডে 1। পরদিন সকালবেলা প্রায় ভোর 5টার সময় আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমাদের হোটেল থেকে একটা টোটো বুক করে নিই, যেখানে জনপ্রতি 20 টাকা করে ভাড়া নিয়েছিল এবং আমরা পৌঁছে যাই মন্দিরের সামনে। 2 ঘন্টারও কিছু কম সময় লাইনে দাঁড়িয়ে আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়ি কাশী বিশ্বনাথ ধাম থেকে। এবার সোজা চলে যাব কাল ভৈরব মন্দির দর্শন করতে, কারণ কথিত আছে বাবা কাল ভৈরবের দর্শন ছাড়া কাশী বিশ্বনাথের দর্শন বৃথা। আধ ঘন্টার মধ্যে এখানেও দর্শন করে আমরা বেরিয়ে পড়ি। রাস্তায় ব্রেকফাস্ট করে পাশে থাকা শাড়ির ফ্যাক্টরিতে ঢুকে পড়ি কিছু শাড়ি দেখার জন্য। বেনারসে এসে শাড়ি না দেখলে বেনারস ট্যুরটা কিন্তু অবশ্যই বৃথা হয়ে যাবে। তো এখানে আমি দেখছিলাম কিছু বেনারসি শাড়ি, তবে হ্যাঁ, এগুলো আমার খুব একটা পছন্দ না হওয়ার জন্য আমি এখান থেকে শাড়ি নিয়ে নিই। সন্ধেবেলা আবারও রেডি হয়ে বেরিয়ে পড়ি আর এখন চলে আসছি ঘাটে আরতি দেখতে। তো সবার সামনের সিটটা দখল করে বসে পড়ি, এখান থেকেই দেখব আজকের সন্ধ্যা আরতি। হ্যাঁ, সবাইকে বলে রাখি দশাশ্বমেধ ঘাটের সাথে আশি ঘাটেও কিন্তু খুব সুন্দর আরতি হয়। আর এখানে রয়েছে আরও একটা আপনাদের জন্য টিপস, দশাশ্বমেধ ঘাটে আরতি প্রচুর ভিড় হয় এবং সম্পূর্ণ ভালোভাবে দেখাও যায় না। তো যারা বেনারসে এসে খুব সুন্দর গঙ্গা আরতি এক্সপিরিয়েন্স করতে চান তারা দশাশ্বমেধ ঘাট অ্যাভয়েড করে চলে আসতে পারেন আশি ঘাটে, যেখানে ভিড় অতটা থাকে না এবং খুব সুন্দরভাবে আরতি আপনারা দর্শন করতে পারবেন। আশি ঘাটের আরতির একটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে আপলোড করব, যারা আমার ভিডিও দেখে গঙ্গা আরতি এক্সপিরিয়েন্স করতে চান তারাও কিন্তু করতে পারেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশানে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো। তবে এই ভিডিওতে আমি ছোট ছোট কিছু ক্লিপস অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি বুঝতেই পারছেন আরতির তোড়জোড় খুব ভালোভাবেই শুরু হয়ে গেছে এখানে, আর আমরা বসে সমস্তটাই দেখছিলাম এখান থেকে। আরতির আগে কিছু অপূর্ব ঠাকুরের গান এবং তারপর এখানে মন্ত্র উচ্চারণের মাধ্যমে যে পুজো করা হয় আরতির আগে, সেইটা এখানকার পরিবেশটাকে আলাদাই একটা দৈবিক শক্তিতে ভরিয়ে তোলে। ঠিক সন্ধ্যা 6:40 এখানে আরতি শুরু হলো। নিষ্ঠা ভরে এবং খুব সুন্দরভাবে এখানে প্রতিদিন সকালে এবং সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতির আয়োজন হয়ে থাকে। অনেকে আপনারা জানেনই না যে আশি ঘাটেও এখানে আরতি হয়। তবে দশাশ্বমেধ ঘাটে প্রচুর ভিড় থাকার জন্য এখানে এসে অবশ্যই কিন্তু আপনারা আরতির এক্সপিরিয়েন্স করতে পারেন। অপূর্ব একটা আরতি দেখার পর আস্তে আস্তে হেঁটে হেঁটে আপনারা ঘাটগুলো ঘুরতে পারেন এবং এখান থেকে আমরা হেঁটে হেঁটে আমরা চলে গেছিলাম মণিকর্ণিকা ঘাট, আর যেখান থেকে কাশী বিশ্বনাথ মন্দির দেখা যায়। আর এই ছিল আমাদের বেনারস ডে 2। পরের দিন অর্থাৎ তৃতীয় দিনে সকাল 4টের সময় আমরা বেরিয়ে পড়ি আগে থেকে বুক করা একটা গাড়ি নিয়ে এবং চলে যাব
আজকে প্রয়াগরাজ এবং অযোধ্যা ভ্রমণে। সারাদিন ঘোরানোর জন্য এই গাড়িটা আমাদের থেকে চার্জ করেছিল 7,000 টাকা। তবে হ্যাঁ, আপনারা চাইলে আলাদাভাবে প্রয়াগরাজ এবং অযোধ্যা ভ্রমণ করতে পারেন, তবে সেক্ষেত্রে গাড়ির চার্জটা একটু বেশি পড়বে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি এবং পৌঁছে যাই প্রথমে প্রয়াগরাজ। কুম্ভের পর এখানে এখনও মানুষের অনেক আনাগোনা রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে এসছে স্নান করতে। তবে হ্যাঁ, এখানে নৌকা ভাড়া প্রচুর চাইছে, তো সেটা একটু দরাদরি করে দেখে নিতে হবে। এখানে নৌকা আমাদের থেকে 5,000 টাকা চেয়েছিল, তবে দরাদরি করে সেটা আমাদের 3,000 টাকায় ঠিক হয়। এখান থেকে নিয়ে যাবে সঙ্গম, সেখানে স্নান করার পরে আমাদের আবার ঘাটে ফিরিয়ে দেবে। কুম্ভের পর এখানে প্রচুর নৌকা ভাড়া এবং সমস্ত জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। কুম্ভের পর প্রয়াগের পবিত্র সঙ্গমে আসতে পেরে নিজেকে প্রচুর ধন্য মনে করছি এবং অবশ্যই এখানে আমিও স্নান করলাম। আর এরপর হচ্ছে জীবনের সবথেকে এম্বারেসিং মোমেন্ট। ওপেন নৌকার মধ্যে আমাদের করতে হচ্ছিল চেঞ্জ, আর যেটা আমার কাছে তো ভীষণ এম্বারেসিং। তো তারপর আবার নৌকা করে প্রয়াগরাজের সঙ্গম ছেড়ে আমরা চললাম পাড়ের দিকে। সামনেই থাকা হনুমান মন্দিরে দর্শন করে নেব। কথিত আছে এই স্থানে হনুমানজি ঘুমিয়েছিলেন কিছুক্ষণ, তো তাই জন্য এখানে যে মূর্তিটা আছে সেটাও শোয়ানো মূর্তি। তো এখান থেকে দর্শন করে বেরিয়ে আমাদের গাড়ির ড্রাইভারজি আমাদের নিয়ে চলে গেছে একটি সতীপীঠ, যেখানে মায়ের ডান হাতের কবজি পড়েছিল, এবং সেখানে গিয়েও আমরা ঠাকুরের দর্শন করলাম। তারপর আমরা কুম্ভ ছেড়ে চললাম অযোধ্যার দিকে। এবার আমাদের গন্তব্য অযোধ্যার রাম মন্দির। প্রয়াগরাজ থেকে প্রায় 5 ঘন্টা যাত্রাপথ অতিক্রম করে আমরা চলে এসেছি রাম জন্মভূমি অর্থাৎ অযোধ্যা। প্রায় 1 কিলোমিটার আগে যেহেতু গাড়ি পার্কিং করতে হবে, তাই নিয়ে নিয়েছিলাম একটা টোটো করে 1 কিলোমিটার এসে আমরা রাম মন্দিরের সামনে নেমে পড়ি। বিশাল এলাকা জুড়ে এই মন্দিরটার সিস্টেম খুবই সুন্দর, অপূর্ব সুন্দর কারুকার্য করা মন্দির, এবং তার সাথে অবশ্যই কোনো দিন না ভুলতে পারা রামলালার সেই মূর্তি। অপূর্ব সুন্দর সেই মূর্তি এবং মন্দিরের কাজ এখনও অনেক বাকি, এবং আমরা যখন যাই তখনও মন্দিরের ভেতরে কাজ চলছিল। খুব সুন্দরভাবে এখানে দর্শন করার পর আমরা বেরিয়ে চলে যাই পাশেই হনুমান মন্দিরে। রাম মন্দির এবং হনুমান মন্দির দর্শন করতে আমাদের মোটামুটি প্রায় 2 ঘন্টা মতো সময় লেগেছিল। আর এবার পালা রাম জন্মভূমি অর্থাৎ অযোধ্যা ছাড়ার। এখান থেকে আমরা ডাইরেক্ট আবার বেনারসে পৌঁছে যাব। প্রায় 4 থেকে 5 ঘন্টার যাত্রাপথ। মোটামুটি সকাল 4টের সময় বেরোলে রাত্রির প্রায় 11টা থেকে 12টা বেজে যাবে। আর এটাই ছিল আমাদের 3 দিন 4 রাত্রির বেনারস ট্যুর। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা 2025-এ ট্যুর প্ল্যান করছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা যথেষ্ট উপকৃত হয় বলেই আশা করি। পরদিন বিকেল 6টা 5 মিনিটে থাকা বিভূতি এক্সপ্রেস ধরে আমরা আবার হাওড়া জংশনের দিকে রওনা দিলাম।